হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাবল ইউ ইথ পার্থ। তো আজকে আমি করাবো অ্যানালগ ইলেকট্রনিক্সের লেকচার 5। তো এর আগে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ চারখানা লেকচার দেখে তারপর এটা দেখো, তাহলে পরে বুঝতে পারবে। তো দেখো, আগে প্রথমে রিভিউ দিয়ে নিই। 4 নম্বর লেকচারটার কি পড়িয়েছিলাম আমি, সেটা হচ্ছে যদি একটা পিএন জাংশন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, অর্থাৎ সেখানে আমি যদি কোনো রকমভাবে কোনো বায়াস প্রয়োগ না করি, সেটা ফরওয়ার্ড বায়াস হোক বা সেটা রিভার্স বায়াস হোক, তো সেই ক্ষেত্রে তার মধ্যে ডিফিউশন কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ ঘনত্ব তারতম্যের জন্য ইলেকট্রনগুলো এন থেকে পি এর দিকে এবং হোলগুলো পি থেকে এন এর দিকে আসবে। ওকে, এবং যখন ড্রিফট কারেন্ট আর ডিফিউশন কারেন্ট সমান হয়ে যাবে তখন কিন্তু কোনো রকম ডিফিউশন কারেন্ট ফ্লো করবে না, এবং তখন একটা জাংশন তৈরি হবে। মানে একটা জাংশন না, একটা জাংশনের দুই দিকেই এন সাইডে পজিটিভ আয়নগুলো থাকবে এবং পি সাইডে নেগেটিভ আয়নগুলো থাকবে, এবং এটা যে রিজিয়ান তৈরি হলো, এই রিজিয়ানের মধ্যে কোনো রকম মোবাইল চার্জ বা হোল বা ইলেকট্রন থাকবে না। এর জন্য এই রিজিয়ানটাকে কিন্তু বলা হয় ডিপ্লেশন রিজিয়ান। এবার এই রিজিয়ানের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে যার ডিরেকশন হবে এন থেকে পি এর দিকে, এবং এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার জন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজটাকে আমরা বলি কিন্তু বিল্ট ইন ভোল্টেজ। সেটাকে আমরা কি বলি? বিল্ট ইন ভোল্টেজ। সেটাকে আমরা বলি বিল্ট ইন ভোল্টেজ। ওকে, এবার এই বিল্ট ইন ভোল্টেজের মান যেটা হবে সেটা হবে ভি নট ইকুয়াল টু কে টি বাই কিউ এল এন এন এ এন ডি বাই এন আই স্কোয়ার। এখানে কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার যেটাকে আমরা কেলভিনে মাপবো, এবং কিউ হচ্ছে চার্জের মান, আর এন এ হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাটমের ঘনত্ব, এন ডি হচ্ছে ডোনার অ্যাটমের ঘনত্ব, এবং এন আই হচ্ছে পিওর সিলিকনে হোল বা ইলেকট্রনের ঘনত্ব, যেটাকে আমরা নাম্বার পার সেন্টিমিটার কিউব দিয়ে প্রকাশ করি বা ইউনিট দিয়ে প্রকাশ করি, এই ইউনিট দিয়ে। এবার পিএন জাংশন, এই পিএন জাংশনটা যদি রিভার্স বায়াসে থাকে, অর্থাৎ এর এন প্রান্ত আর পি প্রান্ত যেটা আছে, এই এন প্রান্ত যদি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ যদি পি প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, তাহলে পরে কী হবে? তাহলে পরে কিন্তু এখানে এই যে রিজিয়ানটা ছিল, অর্থাৎ আগে যে রিজিয়ানটা ছিল ডিপ্লেশন রিজিয়ান, সেটা কিন্তু আরও চওড়া হবে। কেন চওড়া হবে? কারণ এন সাইডের যে ইলেকট্রনগুলো রয়েছে, ফ্রি ইলেকট্রনগুলো, সেগুলো কিন্তু ব্যাটারির পজিটিভ প্লেট দ্বারা, এবং পি সাইডে যে হোলগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাটারির নেগেটিভ প্লেট দ্বারা আকর্ষিত হবে। ওকে, এবং এই কারণের জন্য এখানকার যে ডিপ্লেশন রিজিয়ানটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে চওড়া হতে থাকবে। তো এর মধ্যে দিয়ে আর কোনো কিন্তু কারেন্ট ফ্লো করবে না। এবার দেখো, এই জিনিসটাকে আমি যদি ক্যাপাসিটরের মাধ্যমে বোঝাই বা ক্যাপাসিটেন্সের মাধ্যমে বোঝাই, তাহলে পরে কী করে বোঝাবো? দেখো, যখন পিএন জাংশনটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল তখন এই ডিপ্লেশন রিজিয়ানের যে চওড়া সেটা কম ছিল, তার মানে তখন যে ক্যাপাসিটেন্স ছিল সেটা যদি C1 হয়, এবং এই রিভার্স বায়াস কন্ডিশনে যখন এই ডিপ্লেশন রিজিয়ানটা আরও চওড়া হয়ে গেল, তখন যে ক্যাপাসিটেন্সের মান সেটা যদি C2 হয়, তবে আমরা বলতেই পারি যে C2-র মান হচ্ছে C1 থেকে কম। এবার দেখো, এই জিনিসটাকে আমি যদি একটা গ্রাফের মাধ্যমে বোঝাই, তবে সেটা কি করে বোঝাবো? দেখো, এটা যদি একটা গ্রাফ হয় তাহলে পরে এই এই গ্রাফের এক্স অ্যাক্সিসের বাঁ দিকটা হচ্ছে রিভার্স বায়াস, সেটাকে আমি লিখছি ভি আর দিয়ে, এবং ডান দিকটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যেটাকে আমি লিখছি ভি এফ দিয়ে। এবার দেখো, এই রিভার্স বায়াসের পরিমাণ আমি যদি বাড়াতে থাকি, তবে এই জাংশন যে ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে কমতে থাকবে এইভাবে। ঠিক আছে, যেইখানে ওয়াই অ্যাক্সিসের এই যে মানটা সেটা হচ্ছে জি সি জে জিরো, মানে এটা আমি বোঝাচ্ছি যে যখন ভোল্টেজ জিরো, অর্থাৎ যখন এই ডায়োডটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তখন কিন্তু তার ক্যাপাসিটেন্সের মান হবে সি জে জিরো, এবং মান আস্তে আস্তে এই ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে, রিভার্স ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্যাপাসিটেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তো এই ছিল রিভিউ 4 নম্বর লেকচারের। তো আজকের লেকচারে আমি করাবো যেটা, সেটা বলে নিই। সেটা হচ্ছে পিএন জাংশন যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তবে সেটা কি হবে, মডেলিং অফ পিএন জাংশন আর রিভার্স ব্রেকডাউন। ওকে, তাহলে চলো শুরু করি। তো প্রথমে বলে নিই যে পিএন জাংশন যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তবে কি হবে। পিএন জাংশন ইন ফরওয়ার্ড বায়াস। ওকে, তো দেখো, প্রথমে আমরা জানবো যে ফরওয়ার্ড বায়াস বলতে আমরা কি বুঝি, অ্যাকচুয়ালি কোন বায়াসটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলবো। তো দেখো, এটা হচ্ছে পিএন জাংশন, যার এই পাশটা হচ্ছে এন এবং এই পাশটা হচ্ছে পি, এবং একটা ব্যাটারির সাহায্যে এটাকে যুক্ত করলাম। যদি কোনো পিএন জাংশনের এন প্রান্তটা ব্যাটারির পজিটিভ প্লেট এবং পি প্রান্তটা ব্যাটারির নেগেটিভ প্লেটের সঙ্গে যুক্ত হয়, তবে আমরা বলতে পারবো যে এই পিএন জাংশনটা
ফরওয়ার্ড বায়াসে আছে, সরি 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 ভুল করে ফেলেছি, আঁকতে ভুল করে ফেলেছি। যদি এন প্রান্তটা ব্যাটারির নেগেটিভ প্লেট এবং পি প্রান্তটা যদি ব্যাটারির পজিটিভ প্লেটের সঙ্গে যুক্ত হয়, তবে আমরা বলবো যে এই পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াসে আছে। তবে দেখো এই ফরওয়ার্ড বায়াসে খুব সিম্পল জিনিস কি ঘটবে দেখো, এখানকার এই যে নেগেটিভ প্লেটটা আছে ব্যাটারির, সেইটা চেষ্টা করবে এন এর মধ্যে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ধাক্কা মারে পি পি এর মধ্যে পাঠিয়ে দেওয়ার, এবং এই যে ব্যাটারির পজিটিভ প্লেটটা আছে সেটা এই পি প্রান্তে যত হোলগুলো আছে সেগুলোকে চেষ্টা করবে পি থেকে এনে পাঠিয়ে দেওয়ার। তার মানে এনগুলো যেগুলো আছে অর্থাৎ ইলেকট্রনগুলো যেগুলো আছে সেগুলো বাদিক থেকে ডান দিক চলে আসবে, তার মানে এগুলো হচ্ছে ইলেকট্রন, এবং হোলগুলো যেগুলো আছে সেগুলো ডান দিক থেকে বা দিকে চলে আসবে, তার মানে এগুলো হচ্ছে হোল। এইভাবেই কিন্তু কারেন্টের ফ্লো হবে। এবার দেখো ইলেকট্রন ফ্লো করছে বা দিক থেকে ডান দিকে, তার মানে কারেন্টের যে ডিরেকশন হবে সেটা হবে ডান দিক থেকে বা দিকে, তার মানে এখানে যে কারেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আইই, যেটা ডিরেকশন হচ্ছে ডান দিক থেকে বা দিকে, এবং হোলগুলো যেগুলো আছে সেগুলো ফ্লো করছে ডান দিক থেকে বা দিকে, এবং হোলগুলো যেহেতু পজিটিভ তাই হোলের জন্য যে কারেন্ট অর্থাৎ আই এইচ সেটা কিন্তু ফ্লো করবে ডান দিক থেকে বা দিকে, এবং টোটাল যে কারেন্ট অর্থাৎ আইই আর আইএইচ সেটা কিন্তু ডান দিক থেকে বা দিকেই ফ্লো করছে, তার মানে টোটাল কারেন্ট কিন্তু ডান দিক থেকে বা দিকেই ফ্লো করবে। ওকে, তার মানে কারেন্টের ডিরেকশন হচ্ছে ঠিক এই ধরনের, এটা হচ্ছে টোটাল কারেন্ট। এইবার দেখো এইখানে এই এনপি জাংশন বাদ দিয়ে আমি যদি কোনো এন টাইপ মেটেরিয়াল বা পি টাইপ মেটেরিয়াল ব্যবহার করতাম, বা যদি কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করতাম, সবচেয়ে ভালো বোঝার জন্য বলছি, সেটা হচ্ছে যদি রেজিস্ট্যান্স ব্যবহার করতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করতাম, তখন কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ব্যবহার করতাম ভি ইকুয়াল টু আই আর, যদি আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করতাম। এবার দেখো এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফ আঁকি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তাহলে পরে সেটা কি হবে, এটা যদি ভি হয় এটা যদি আই হয়, তবে গ্রাফ কিন্তু সম্পূর্ণ লিনিয়ার একটা গ্রাফ হবে, যেটা মূল বিন্দুগামী একটা সরল রেখা। এইবার আমরা যদি এই গ্রাফটাকেই কোনো একটা এনপি জাংশনের ক্ষেত্রে আঁকি, তবে সেটা কি হবে, অর্থাৎ আমি যদি এই এনপি জাংশনটার ক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে কারেন্টের একটা গ্রাফ আঁকে, তবে সেটা কি হবে। তো দেখো আমি মনে করলাম যে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক বরাবর ভি এফ, যেটাকে আমি বলছি ফরওয়ার্ড ভোল্টেজ, এবং এর নেগেটিভ দিক বরাবর হচ্ছে ভি আর, যেটাকে আমরা বলছি রিভার্স ভোল্টেজ। এবার এই ফরওয়ার্ড দিকে আমি যদি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াই, তবে কি কারেন্টটা সরলরৈখিকভাবে বৃদ্ধি পাবে নাকি অন্যভাবে বৃদ্ধি পাবে? ঠিক আছে, তো এর জন্য আমাদের একটা ইকুয়েশন দরকার। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা খুব সিম্পল। ইকুয়েশনটা হচ্ছে আই এক্স, যেখানে আই এক্স হচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত, ডায়োড না সরি জাংশনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তো এখানে আই এক্স হচ্ছে আই এস উইদিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভি টি মাইনাস ওয়ান। এখানে ভি এক্স হচ্ছে এনপি জাংশনের অ্যাক্রসে ভোল্টেজ, ভি টি হচ্ছে থার্মাল ভোল্টেজ, আই এসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তবে আই এসটা কি? দেখো আই এসটাকে বলা হয় কিন্তু রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আই এসটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ওকে, তো এবার দেখো এইখানে বুঝতেই পারছো, দেখে এটা সম্পূর্ণ একটা এক্সপোনেনশিয়াল ব্যাপার হচ্ছে, ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি যেহেতু আছে তাই এটা একটা এক্সপোনেনশিয়াল ব্যাপার। তাই এইখানে এই ভি এক্স এর সঙ্গে আই এক্স এর যে গ্রাফ, বা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজের সঙ্গে, এটা যদি ভি এক্স হয় এটা যদি আই এক্স হয়, ডায়োডে অ্যাক্রসে ভোল্টেজের সঙ্গে যদি কারেন্টের যে গ্রাফ সেটা যেটা আছে সেটা কিন্তু সরলরৈখিক হবে না বা লিনিয়ার হবে না, সেটা কিন্তু সম্পূর্ণ এক্সপোনেনশিয়াল হবে। এবার ঘটনা হচ্ছে এক্সপোনেনশিয়াল থেকে এখানে নেই, এখানে কি আছে, ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি মাইনাস ওয়ান। তাহলে পরে এই মাইনাস ওয়ানটাকে আমার যে করেই হোক ওঠাতে হবে। তো তার জন্য আমাকে একটা অ্যাজাম্পশন করতে হবে, সেটা হচ্ছে যদি এই ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটির মান একের থেকে অনেক 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 বেশি হয়, তবেই কিন্তু আমরা ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটিকে রাখতে পারি এবং একটাকে নেগলেক্ট করতে পারি। তবে সেটা কি করে সম্ভব? দেখো যদি আমরা এই যে ফরওয়ার্ড ভোল্টেজ যেটা আছে, যেটাকে আমরা ফরওয়ার্ড বা ভোল্টেজ বলছি, সেটার মান যদি আস্তে আস্তে বেশি হয়ে যায়, তবে কিন্তু ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটির মান একের থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, তার মানে ভি এক্স এর যে মানটা সেটা যদি অনেক বেশি হয়, তবেই কিন্তু ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি যেটা আছে সেটা কিন্তু একের থেকে অনেক বেশি হয়, এবং তখন আমরা লিখতে পারি যে আই জে যেটা রয়েছে বা আই এক্স যেটা রয়েছে, সেটা হচ্ছে আই এস ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি, তখন কিন্তু আমরা সেটা লিখতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে আই এক্স যেটা আছে সেটাকে কিন্তু আমরা আই জে বলতে পারি, যেখানে জে মানে হচ্ছে আই জাংশন, মানে জাংশন কারেন্ট। তার মানে এই যে আই এক্সটা রয়েছে সেটাকে কিন্তু আমরা আই জে বা আই জাংশনও কিন্তু বলতে পারি, হচ্ছে আই জাংশন বা জাংশন কারেন্ট। ওকে, তো এখানে একটা ব্যাপার দেখো, এই যে আই এক্সটা রয়েছে, এই যে আই এক্সটা আর এই যে আই এসটা রয়েছে,
এই রিভার্স স্যাচুরেশন যে কারেন্টটা আছে সেটা কিসের উপর নির্ভর করে? তো দেখো রিভার্স স্যাচুরেশন কারেন্ট কিন্তু নির্ভর করে সম্পূর্ণভাবে ডোপিংয়ের ওপর। তো সেটা কি করে নির্ভর করে বলছি। তো তার আগে একটা নোট করে নাও তোমরা, সেটা হচ্ছে তার আগে একটা ছোট্ট নোট করে নাও, সেটা হচ্ছে দেখো এই ধরনের যে টার্মিনাল আছে বা এই ধরনের যে জাংশন রয়েছে সেখানে তোমরা বুঝতেই পারছো যে যখনই আমরা ভিএক্স এর মান পজিটিভ দিকে বৃদ্ধি করব তখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু বৃদ্ধি পাবে এবং সেটা এক্সপোনেনশিয়ালে বৃদ্ধি পাবে। আর একটা সময় গিয়ে দেখবো সেই যে কারেন্টটা আছে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ভোল্টেজের সঙ্গে সঙ্গে। ঠিক তেমনি আমরা যদি ভোল্টেজটাকে নেগেটিভ দিকে বাড়াতে থাকি, অর্থাৎ যদি রিভার্স কন্ডিশনে ভোল্টেজটাকে বাড়াতে থাকি, তবে দেখবো সেখান দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে কিন্তু খুব কম কারেন্ট ফ্লো করবে। সেটা কি করে সেটা প্রথমে বুঝিয়ে নিই, তারপর তোমাদের নোটটা দিচ্ছি। তো দেখো এইখানে যদি জিনিসটা এই ধরনের ঘটে, এখন আমি কি বললাম, আই জে ইকুয়াল টু কি বললাম, আই এস উইদিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার ভিএক্স বাই ভিটি মাইনাস ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন। এবার ভিএক্স এর মান যদি পজিটিভ দিকে বৃদ্ধি করতে থাকি তবে একটা কন্ডিশন আসবে যখন আমরা একটাকে নেগলেক্ট করতে পারবো, আর তখন আই জে এর যে মান হবে সেটা কত হবে, সেটা হবে সিম্পল, এটা হবে আই এস ই টু দি পাওয়ার ভিএক্স বাই ভিটি। এটা কখন, যখন আমি এককে নেগলেক্ট করতে পারছি, অর্থাৎ অনেক হায়ার ভোল্টেজে, অনেক হায়ার ভোল্টেজে, ডায়োডের থেকে অনেক হায়ার ভোল্টেজে। ঠিক আছে, এটা হচ্ছে যখন ভি এর মান পজিটিভ, এখানে লিখে দিই ভি এর মান যখন পজিটিভ, অর্থাৎ যখন ফরওয়ার্ড বায়াসে রয়েছে। এবার যদি উল্টো হয়, অর্থাৎ ভোল্টেজ যদি নেগেটিভ দিকে আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ রিভার্স দিকে যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তবে দেখো এখানে ই টু দি পাওয়ার ভিএক্স বাই ভিটি যেটা আছে সেখানে ভিএক্স এর মানটা নেগেটিভ হবে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ভিএক্স বাই ভিটি। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস ভিএক্স বাই ভিটি মানে কি, ওয়ান বাই ই টু দি পাওয়ার ভিএক্স বাই ভিটি, তার মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার ভিএক্স বাই ভিটির মান আস্তে আস্তে জিরোর দিকে যাবে। যেহেতু ই টু দি পাওয়ার ভিএক্স বাই ভিটির মান আস্তে আস্তে বাড়ছে, তাহলে পরে এটা কিন্তু জিরোর দিকে যাবে। তার মানে রিভার্স কন্ডিশনে আই জে এর যে মান সেটা কি হবে, সেটা কিন্তু আই এস হবে না, মাইনাস আই এস হবে। যেহেতু ওয়ানটা থেকে যাবে আর ইউ টু দি পাওয়ার ভিএক্স বাই ভিটিটা জিরো হবে, কারণ ভিএক্স এর মান তো নেগেটিভ, নেগেটিভ দিকে বাড়ছে। তার মানে ওয়ান বাই সামথিং কত কত হয়, জিরো হয়, যদি নিচেরটা আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে এটা কখন হবে, যখন ভি এর মানটা নেগেটিভ, তার মানে এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে। এটা কখন হবে, রিভার্স বায়াস কন্ডিশনে। তো এখানে দেখো এরপরে চলে আসি নোটে। নোটটা হচ্ছে এই ধরনের যে এ টু টার্মিনাল ডিভাইস that carries বানান কি লিখেছি অফ, that carries current when the voltage is positive and no current voltage is নেগেটিভ। ওকে, তার মানে ভোল্টেজ যখন পজিটিভ তখন এই জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এবং ভোল্টেজ যখন নেগেটিভ তখন জাংশনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। দেখো অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লো করছে না, এটা কিন্তু কথাটা ভুল। যদি আইডিয়াল ডায়োড হয় বা আইডিয়াল জাংশন হয় তবে কিন্তু আমরা বলতে পারবো সে তার মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না, কারেন্টের মান জিরো। তবে এই যে নোটটা আছে এই নোটের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই ধরনের যে ডিভাইস তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কিন্তু ডায়োড, তাকে আমরা কি বলবো, ডায়োড। যখনই তার মধ্যে দিয়ে একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে আর একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে না। কখন কারেন্ট ফ্লো করবে, যখন আমরা ফরওয়ার্ড বায়াস বা ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ করব, আর কখন কারেন্ট ফ্লো করবে না, যখন আমরা রিভার্স বায়াস বা রিভার্স ভোল্টেজ প্রয়োগ করব। তার মানে এইখানে আমরা বুঝতে পারলাম এটাকে আমরা কি বলবো, ডায়োড বলবো। তো দেখো এই ডায়োডের ক্ষেত্রে একটা সিম্বল আছে, ডায়োডের সিম্বল কি, ডায়োডের সিম্বল হচ্ছে ঠিক এই ধরনের, এটা হচ্ছে ডায়োডের সিম্বল। তো এই সিম্বলটা কেন লিখলাম, এই সিম্বলটা এই কারণে লিখলাম, এখানে যে তীর চিহ্নটা এটা বোঝা যাচ্ছে কারেন্টের ডিরেকশন, আর এখানে যে দাগটা রয়েছে সেটা বোঝা যাচ্ছে যে কারেন্ট এই দিক দিয়ে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করবে না, কিন্তু কারেন্ট বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করবে। তো কখন এটা হবে, সরি বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করবে, রাইট চিহ্ন দেবো তো।
ক্রসিনও দিয়ে দিয়েছি, পাস। তো দেখো ডায়োডের ক্ষেত্রে যদি এই তীর চিহ্নের দিকটা আমি ব্যাটারির পজিটিভ প্লেটের সঙ্গে এবং দাগটা যদি নেগেটিভ প্লেটের সঙ্গে যুক্ত করি, তবেই কিন্তু এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ তখন ডায়োডটা কিসে থাকবে, ফরওয়ার্ড বায়াসে। তার মানে এটা তখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। এবং উল্টোতে মানে যখন আমি ডায়োডের তীর চিহ্নটাকে নেগেটিভ প্লেট এবং দাগটাকে যদি পজিটিভ প্লেটের সঙ্গে যুক্ত করি, তবে বলতে পারবো যে এর মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না, তখন এটা থাকবে রিভার্স বায়াস। তখন এটা থাকবে রিভার্স বায়াস, তার মানে এর মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না এবং এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে এবং সেটা ফ্লো করবে তীর চিহ্নের দিকে। ওকে, সেটা ফ্লো করবে তীর চিহ্নের দিকে। এবং এই ডায়োডের ক্ষেত্রে এই যে ডায়োড রয়েছে, এই ডায়োডের ক্ষেত্রে এই যে তীর চিহ্নের দিকটা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যানোড। সেটা কি বলবো, সেটাকে বলবো আমরা অ্যানোড। আর এই দাগটা যেটা রয়েছে সেই দিকটাকে আমরা বলবো ক্যাথোড। সিম্পল, খুব সিম্পল, ঠিক আছে। তো এবার চলে আসি সেই রিভার্স স্যাচুরেশন কারেন্টে। তো দেখো এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা আছে তার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা মনে রাখার কোনো দরকার নেই, ইকুয়েশনে বোঝাচ্ছি যাতে তার মধ্যে থাকা টার্মগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিতে পারি। তো আই এস এ যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি আই কিউ এন আই ডি এন বাই এল এন প্লাস ডিপি বাই এন ডি এল পি ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। এখানে এ যেটা আছে সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মানে যার মধ্যে দিয়ে ডিফিউশন কারেন্টটা ফ্লো করছে, তো এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। কিউ যেটা আছে সেটা হচ্ছে চার্জের মান। এন আই যেটা আছে, এন আই না সরি এন আই স্কোয়ার হবে, এন আই যেটা আছে সেটা তো বুঝতেই পারছো পিওর সিলিকনের ক্ষেত্রে হোল বা ইলেকট্রনের ঘনত্ব। এবং ডি এন বা ডিপি যেটা আছে সেটা হচ্ছে ডিফিউসিভিটি। এন এ বা এন ডি যেটা আছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টার অ্যান্ড ডোনার অ্যাটমের সংখ্যার ঘনত্ব। এল এনটা হচ্ছে এখানে নিউ একটা টার্ম। তো এল এনটাকে বা এলপিটাকে কি বলা হয়, তো দেখো এল এন যেটা আছে বা এলপি যেটা আছে সেটাকে একসঙ্গে বলা হয় ডিফিউশন লেংথ, অর্থাৎ যেই লেংথ বরাবর ইলেকট্রন বা হোল ডিফিউশন করে সেই লেংথটা হচ্ছে এই ডিফিউশন লেংথ। তো এটাকে বলা হয় ডিফিউশন লেংথ। তো এটা হচ্ছে ডিফিউশন লেংথ। ওকে, এবার দেখো এখানে আরেকটা নোট তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কখন আমরা বলতে পারবো যে একটাকে আমরা নেগলেক্ট করতে পারছি, অর্থাৎ আই এক্স যেটা ছিল আই এক্স ইকুয়াল টু আই এস ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি মাইনাস ওয়ান, ওখানে একটাকে কখন আমরা নেগলেক্ট করতে পারবো। তো তার জন্য একটা কন্ডিশন দরকার। কন্ডিশনটা হচ্ছে যদি, অর্থাৎ ইফ ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ গ্রেটার দেন 4 VT হয়, তার মানে যদি ফরওয়ার্ড বায়াস ভোল্টেজের মান থার্মাল ভোল্টেজের 4 গুণের থেকে বেশি হয়, তবেই আমরা কিন্তু একটাকে নেগলেক্ট করতে পারবো। আর তখন যে ইকুয়েশন হবে সেটা কত হবে, সেটা হবে আই এক্স বা আই জে ইকুয়াল টু আই এস ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি। তার মানে একটা কিন্তু আমি নেগলেক্ট করতে পারলাম। অর্থাৎ যখন 4 VT, 4 VT মানে কি, 4 VT মানে হচ্ছে 4 × 26 মিলি ভোল্ট। কারণ ঘরের উষ্ণতায় বা 300 কেলভিন উষ্ণতায় আমি ধরেছিলাম যে থার্মাল ভোল্টেজ হচ্ছে 26 মিলিভোল্ট, তো সেই ক্ষেত্রে 4 × 26 কত হচ্ছে 104 মিলিভোল্ট। তার মানে যখনই ফরওয়ার্ড ভোল্টেজের মান 104 মিলিভোল্টের থেকে বেশি হবে তখনই কিন্তু আমরা এই যে ইকুয়েশনটা লিখলাম সেটাকে প্রাধান্য দেব। তো এখানে একটা কুইজ তোমাদের বলছি, দুটো কুইজ বলবো, দুটো কুইজ না একটা কুইজ বলবো। তো কুইজটা খুব মন দিয়ে শোনো, তোমরা পজ করে সেই কুইজের অ্যান্সার দিতে পারো, তারপর আমার ভিডিওর সঙ্গে সেটা মিলিয়ে নিতে পারো। তো দেখো এখানে বলা হচ্ছে যে একটা এনপি ডায়োড রয়েছে, যেই ডায়োডের মধ্যে দিয়ে আমি একটা কারেন্ট সোর্স যুক্ত করলাম, কারেন্টের ডিরেকশন বুঝতেই পারছো, কারেন্টের ডিরেকশন হচ্ছে
এইভাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইভাবে আমি একটা যুক্ত করলাম কারেন্ট সোর্সকে। তো আমাকে বের করতে বলেছে যে এই ডায়োডের অ্যাক্রসে তাহলে ভোল্টেজ কত হবে। আমরা এতক্ষণ কী করে আসছিলাম, ভোল্টেজ দিচ্ছিলাম, কারেন্ট প্রবাহিত হচ্ছিল, সেক্ষেত্রে ভোল্টেজের সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট বের করছিলাম। এখন উল্টো করব, কারেন্ট সোর্স যুক্ত করে যে আমরা বের করব ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ। তো এই ক্ষেত্রে যে ভোল্টেজ থাকবে সেটার মান কত হবে। তো দেখো এই ক্ষেত্রে ভোল্টেজের মান কত হবে। তো দেখো ভি এক্স যেটা আছে সেটা কত হবে, ভিটি এল এন আই এক্স বাই আই এস। কী করে হচ্ছে, খুব সিম্পল। যেই ইকুয়েশনটা রয়েছে অর্থাৎ ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি, সেখানে আমরা লগ নিয়ে আসবো। লগ নিয়ে আসলে পরেই কিন্তু এই মানটা বেরিয়ে যাবে। তাই এটা কিন্তু আমি আর বের করে দেখালাম না, কারণ এইসব জিনিস তো নর্মাল সবাই পারে করতে। আচ্ছা, এখানে তাহলে একটা এক্সাম্পলে চলে আসি, খুব মন দিয়ে দেখো এক্সাম্পলগুলো। 1 নম্বর এক্সাম্পলটা সবাই পারবে। তো এর এক্সাম্পলটা হচ্ছে, ইফ I is equal to 10 to the power 16 ampere, কারেন্ট অফ 1 মিলি অ্যাম্পিয়ার, মানে এখানে ফরওয়ার্ড বায়াস কারেন্ট হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, আর স্যাচুরেশন কারেন্ট হচ্ছে আইএস 10 টু দি পাওয়ার মাইনাস 16 অ্যাম্পিয়ার। তাহলে পরে এখানে বলেছে হোয়াট ভোল্টেজ ইজ applied তো দেখো এখানে বলেছে যে আইএস এত আর আই এক্স হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে পরে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম তার মান কত। খুব সিম্পল, আগের যে ইকুয়েশনে দেখালাম ওই ইকুয়েশন অনুযায়ী, অর্থাৎ ভি এক্স ইকুয়াল টু ভিটি এল এন আই এক্স বাই আই এস, এই ইকুয়েশনে যখনই মান বসিয়ে দেবো, এখানে ভিটির মান কত বসাবো 26 মিলি ভোল্ট, আর আই এক্সের মান কত বসাবো 1 মিলি অ্যাম্পিয়ার, আর আই এস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 16। তো এটা বসালে কিন্তু আমার ভি এক্সের মান আমি পেয়ে যাবো। তো সেকেন্ড কোশ্চেনটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, সেটা হচ্ছে how much should the voltage increase current factor 10। তো দেখো এখানে হাউ মাচ শুড দ্য ভোল্টেজ ইনক্রিজ টু রেইজ দ্য কারেন্ট বাই ফ্যাক্টর 10, এখানে কারেন্টের পরিমাণ 10 গুণ বৃদ্ধি করতে ভোল্টেজকে কত গুণ বাড়াতে লাগবে। তো প্রথমে মনে করলাম যখন কারেন্ট I1 ছিল তখন হচ্ছে ভোল্টেজ VF1, এবং যখন কারেন্ট I2 অর্থাৎ I2-র মান এখানে হচ্ছে 10I1, তখন মনে করলাম ভোল্টেজ হচ্ছে VF2। ঠিক আছে, এবারে দেখো প্রথমে আমি লিখতে পারি যে VF1 ইকুয়াল টু আমি লিখতে পারি যে VT এল এন আই ওয়ান বাই আই এস, এবং এরপরে অর্থাৎ VF2 আমি কি লিখতে পারি, VF2 আমি লিখতে পারি VT এল এন আই টু বাই আই এস। আইএস কিন্তু চেঞ্জ হবে না, কারণ আইএস বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমার ডোপিংয়ের উপর নির্ভর করে, কারণ ইকুয়েশন দেখে বুঝতেই পারলে তোমরা। তো এখানে আমি ইনক্রিজ কতখানি ইনক্রিমেন্ট করছে সেটা আমি বের করবো। তো এখানে VF2 মাইনাস
F1 আমি বের করব। তো এটা কি হচ্ছে, খুব সিম্পল, লগের তোমরা ইকুয়েশন করেছো। তো এখানে কি হবে, এখানে সরি এখানে ভুল করেছি, এখানে জিনিসটা হবে ঠিক এই ধরনের। এখানে হবে এইটা ভিটি এল এন I2/I1। ওকে, এইবার দেখো এইখানে আমি যদি ভিটি ইকুয়াল টু এল এন I2/I1 মানে কত 10, কারণ I2 মান হচ্ছে 10I1, তার মানে 10I1/I1 কত হচ্ছে log 10 বা ln 10। তাহলে এর মান কত হবে দেখো, ভিটির মান এমনিতেই আমরা ধরে নিই যে ঘরের উষ্ণতা 26 মিলিভোল্ট, তার সঙ্গে ln 10 গুণ করলে পরে এর মান মোটামুটি পাওয়া যায় 60 মিলিভোল্ট, মোটামুটি এর মান পাওয়া যায় 60 মিলিভোল্ট। এবার এর থেকে আমরা কি বুঝতে পারলাম, সেটা আমি পরের নেক্সট স্লাইডে আলোচনা করছি। সেটা হচ্ছে দেখো, যখন I1 এর মান I1 থেকে বেড়ে 10I1 হলো, তখন ভোল্টেজের যে মান তার যে ইনক্রিজ বা সেটা যতখানি বাড়লো সেটা হচ্ছে 60 মিলিভোল্ট পর্যন্ত বাড়লো ভোল্টেজের মানটা। তার মানে এটা হচ্ছে V2 - V1, এটা হচ্ছে 60 মিলিভোল্ট পর্যন্ত বৃদ্ধি পেলো। তাহলে পরে দেখো এখন যদি আমরা গ্রাফ আঁকি মানে তাহলে পরে জিনিসটা বুঝতে পারবে, ক্লিয়ার হবে তোমাদের। সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমি দেখাচ্ছি যে এখানে ফরওয়ার্ড ভোল্টেজ এটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাচ্ছি এখান দিয়ে ডায়োড কারেন্ট বা I1 বা I2 বা IX লিখলাম এটাকে। এবার তো এখানে যদি আমরা গ্রাফ আঁকি তবে বুঝতে পারবো এটা, যে যখন I1 ডায়োডের মান ছিল তখন ভোল্টেজ ছিল VF1 আর কারেন্ট ছিল কত I1। এবার যখন কারেন্ট 10 গুণ বৃদ্ধি পেলো, 10 গুণ বৃদ্ধি পেলো, 10 গুণ মানে বুঝতেই পারছো 10 গুণ, তখন ভোল্টেজ শুধুমাত্র বৃদ্ধি পেলো 60 পরিমাণ, মানে 60 পরিমাণ বাড়লো। তার মানে এটা হচ্ছে VF2। তার মানে কারেন্ট বেশি পরিমাণ বাড়লো অল্প পরিমাণ ভোল্টেজের বৃদ্ধিতে। তার মানে এই যে এই কন্ডিশনটা, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কন্ডিশন। এই যে এই কন্ডিশনটা, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কন্ডিশন। ওকে, তো তো এটা দেখে বুঝতেই পারছো যে অল্প পরিমাণ ভোল্টেজ বাড়লে পরে কারেন্ট কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে, এবং আস্তে আস্তে ভোল্টেজের মান আরও যত বৃদ্ধি পাবে, যেমন এখানে যদি আস্তে আস্তে এই F2 পরিমাণ যদি আরও বৃদ্ধি পায়, তবে দেখবে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে কারেন্টের পরিমাণ 100 গুণ বৃদ্ধি পাচ্ছে, তারপরে 1000 গুণ বৃদ্ধি পাচ্ছে, এইভাবে কিন্তু এক্সপোনেনশিয়ালি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে পরে বুঝতেই পারছি যে যখন কোনো একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন তার অ্যাক্রসে আমি যখন ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন তার মধ্যে দিয়ে কারেন্ট প্রচুর পরিমাণে প্রবাহিত হয়। সেই কন্ডিশনটা হচ্ছে শর্ট সার্কিট কন্ডিশন। অর্থাৎ একটা ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে রয়েছে তখন কিন্তু সেটা শর্ট সার্কিটের মতন আচরণ করে। এইবার যদি উল্টো কন্ডিশন হয়, অর্থাৎ সেটা যদি রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, তবে কিন্তু সেটা ঘটবে না। তখন যে কারেন্টটা ফ্লো করবে সেটা কিন্তু করবে -IS, অর্থাৎ রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এইবার যদি আমি গ্রাফ আঁকি ডায়োডের ক্ষেত্রে, তবে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এর এক্স অ্যাক্সিস বরাবর আমি ধরছি যে VF, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আমি ধরছি VR। এবার যখনই আমি VF এর পরিমাণ বৃদ্ধি করব, তখন কারেন্ট যেটা আছে অর্থাৎ ID, সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে। তার মানে হট করে এরকম করে বেড়ে যাবে। কিন্তু যখন রিভার্স দিকে আমি ভোল্টেজ বাড়াবো, তখন কিন্তু কারেন্ট বাড়বে না, তখন কারেন্ট কনস্ট্যান্ট থাকবে, আর তার মান যেটা হবে সেটা হবে -IS। এর পরেও কিছু একটা হবে, সেটা আমি পরে আলোচনা করব, এটা হচ্ছে -IS। ওকে, তার মানে রিভার্স কন্ডিশনে কারেন্ট কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট। এটা হচ্ছে যদি নন আইডিয়াল ডায়োড হয়। তবে আমরা ধরে নিই যদি আইডিয়াল ডায়োড হয়, তবে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই IS এর মান হচ্ছে 0। এটা হচ্ছে যখনই আইডিয়াল ডায়োড হয়। কিন্তু নন আইডিয়াল ডায়োড হলে পরে আমরা ধরে নিই যে IS এর মান 0 না, কিন্তু অল্প, কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে IS এর মান খুব কম হয়, লেস অ্যান্ড কনস্ট্যান্ট, লেস অ্যান্ড কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের একটা গ্রাফ। ওকে, ভোল্টেজ আর কারেন্টের একটা গ্রাফ। এবার দেখো এইখানে এই যে ব্যাপারটা ঘটছে, অর্থাৎ V2 আর V1 এর মান 60 মিলিভোল্ট বাড়লো এবং তখন এক্সপোনেনশিয়াল গ্রাফ হলো। তো এমনি ডায়োডের ক্ষেত্রে Vx এর যে মান হয় ঘরের উষ্ণতায়, এমনি ডায়োডের ক্ষেত্রে Vx এর যে ঘরের উষ্ণতায় মান হয়, সরি Vx না, ভুল বলছি এখানে, মানে ভিডির যে মান হয়, অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ভিডি বা ডায়োডের ক্ষেত্রে অ্যাক্রসে যে ভোল্টেজের মান হয়, সেটা কিন্তু প্রায় 700 থেকে 800 মিলিভোল্ট পর্যন্ত হয়। তো এইটা কেন বললাম হট করে? তো দেখো, যখনই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ 108-এর থেকে বেশি হয়, 108 মিলিভোল্টের থেকে বেশি হয়, তখন কিন্তু কারেন্ট এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। এইবার যখনই ভোল্টেজ 700 থেকে 800 মিলিভোল্ট হবে, তখন বুঝতে পারছো তখন কত পরিমাণ কারেন্ট বাড়বে। তাহলে পরে এর জন্যই কিন্তু ডায়োডকে আমরা বলি যে ফরওয়ার্ড বায়াসে এরা শর্ট সার্কিটের মতো আচরণ করছে। ঠিক আছে, তো এরপরে চলে আসি মডেলিং অফ ডায়োড বা মডেলিং অফ PN জাংশন ডায়োড। মডেলিং কেন করতে হয় বলছি প্রথমে তোমাদের, সেটা হচ্ছে
বলে নি প্রথমে, দাঁড়াও লিখে নি। মডেলিং অফ পিএন জাংশন ডায়োড বা পিএন জাংশন লিখলাম, পিএন জাংশন লিখলাম। আচ্ছা, মডেলিং কেন করতে হয়? দেখো দেখো কোনো একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি করে মডেলিং করি? কোনো একটা ম্যাথমেটিক্সের সাহায্যে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। কোনো একটা ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা মডেলিং কি করে করি? আমরা করি মডেলিং আই ইকুয়াল টু সি ডিভি ডিটি, এর সাহায্যে মডেলিং করি। মানে কোনো একটা ইকুয়েশন বের করতে পারি, এমন করে মডেলিং করতে হবে যাতে তার থেকে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাদের বেরিয়ে চলে আসে। এরপরে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি করে মডেলিং করি? ইন্ডাক্টরের ক্ষেত্রে মডেলিং করি হচ্ছে ভি ইকুয়াল টু এল ডিআই ডিটি, ভি ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিটি হবে, আমি শুধুমাত্র মানটুকু বললাম। তো এইভাবে আমরা মডেলিং করতে পারি কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে। এবার যেহেতু পিএন জাংশন একটা এলিমেন্টের মধ্যে পড়লো, টু টার্মিনাল এলিমেন্ট, তো এই ক্ষেত্রে আমাদের একটা মডেলিং করতে হবে। তো ফার্স্ট যে মডেলিং করব সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেলিং। ফার্স্ট যে মডেলিংয়ের নাম সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেলিং। তো এক্সপোনেনশিয়াল মডেলিং জিনিসটা কি? সোজা একদম, তোমাদের আগে বলেইছি। এক্সপোনেনশিয়াল মডেলিং হচ্ছে যখন ভি এফ এর মান বা ফরওয়ার্ড ভোল্টেজের মান যখন 104 মিলি ভোল্টের থেকে বেশি হয়, তখন আমরা ধরতে পারি যে ভোল্টেজের সঙ্গে কারেন্টটা এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। তো এটা হচ্ছে ভিডি আর এটা হচ্ছে আইডি। তো এই ক্ষেত্রে কি হবে? আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কারেন্টের মানটা বৃদ্ধি পাবে। আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আইডি ইকুয়াল টু আইএস এক্সপোনেনশিয়াল ভিডি বাই ভি টি। এটা তো এক্সপোনেনশিয়াল, তো বুঝতেই পারছো এটা হচ্ছে এরকম কন্ডিশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল। তো এরপরে চলে আসি একটা এক্সাম্পলে। এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাবো যে কখন বুঝতে পারবো যে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে বা একটা রিভার্স বায়াসে আছে। তো এক্সাম্পলটার মাধ্যমে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তারা পরের পেজে চলে যায়, তারপরে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। এক্সাম্পল, মনে করো একটা সার্কিট রয়েছে, সার্কিটটা হচ্ছে ঠিক এই ধরনের। তো এটা হচ্ছে প্লাস মাইনাস ভি বি, রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান, ডায়োড হচ্ছে ডি ওয়ান। ওকে, তো এবার কি করে বুঝবো যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? ঠিক আছে, তো দেখো এখানে অ্যাকচুয়ালি আগে আমরা কি করেছিলাম? আগে আমরা দেখেছিলাম যখনই ডায়োডের তীর চিহ্নটা ভোল্টেজের পজিটিভ এবং দাগটা যখন ভোল্টেজের নেগেটিভের সঙ্গে যুক্ত, তখন আমরা বলতে পারবো যে সেই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু ডায়োডটা সরাসরি বা ডায়োডের তীর চিহ্নটা কিন্তু সরাসরি ভোল্টেজের পজিটিভ প্লেটের সঙ্গে যুক্ত নেই। এখানে ডায়োডটা কিন্তু কোনো একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কিন্তু ভোল্টেজের পজিটিভ প্লেটের সঙ্গে যুক্ত। তাহলে এর থেকে কি আমরা বলতে পারি যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে? তো এর জন্য কি করতে লাগবে? এর জন্য আমাদের একটা অ্যাজাম্পশন করতে লাগবে। অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশনটা হচ্ছে অ্যাজাম্পশন লিখলাম, অ্যাজাম্পশন। তো অ্যাজাম্পশনটা হচ্ছে আমি প্রথমে ধরে নিচ্ছি যে এই যে ডায়োডটা রয়েছে অর্থাৎ ডি ওয়ানটা, সেটা ফরওয়ার্ড বায়াসে রয়েছে, অর্থাৎ ডি ওয়ান ইজ ইন ফরওয়ার্ড বায়াস, ডি ওয়ান ইজ ইন ফরওয়ার্ড বায়াস। তো ডি ওয়ান যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তবে সেটা যে কারেক্ট সেটা আমরা কি করে বুঝতে পারবো অ্যাজাম্পশনটা যে কারেক্ট? তো দেখো এখানে ডি ওয়ানটা ফরওয়ার্ড বায়াসে আছে। এবার আমি যদি লাস্টে বের করি যে সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটাও যদি তীর চিহ্নের দিকে থাকে, তবে বুঝতে পারবো যে আমার অ্যাজাম্পশন কারেন্ট। কিন্তু যদি তীর চিহ্নর উল্টো দিকে যদি কারেন্ট বের হয় লাস্টে, তবে বুঝতে পারবো যে আমার অ্যাজাম্পশনটা ভুল। তো প্রথমে কি করতে লাগবে? আমাকে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে লাগবে এবং কারেন্টের ডিরেকশন বের করতে লাগবে। তো ধরলাম এই কারেন্টটা হচ্ছে আই এক্স আই ওয়ান। ওকে, তো এখন আমাকে কি করতে লাগবে? এই সার্কিটের ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করতে লাগবে কারেন্ট বের করার জন্য। তো এই পয়েন্ট থেকে আমি কেভিএল অ্যাপ্লাই করছি, আবার এই পয়েন্টটাই ফিরে আসবো। তো কি করছি? এই পয়েন্ট থেকে যদি আমি ক্লকওয়াইজ যাই, তবে প্রথমে কি পড়ছে? প্রথমে পড়ছে ব্যাটারি, যার মাইনাস থেকে প্লাসের দিকে আমাকে যেতে হবে, তার মানে প্লাস ভিবি। দেখো কেভিএল এর ক্ষেত্রে চিহ্ন ধরাটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যে অঙ্কটা করছে তার উপর। আমি যেমন এখানে কি ধরলাম, মাইনাস থেকে পজিটিভের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে প্লাস ভি, তেমনি অন্য কেউ কিন্তু এটাকে এরকমই ধরতে পারে যে মাইনাস ভি।
তো এখানে চিহ্ন ধরাটা সম্পূর্ণ নির্ভর করছে যে অঙ্কটা করছে তার উপরে। তার মানে এখানে ধরলাম আমি মাইনাস থেকে প্লাস মানে প্লাস ভি। ঠিক তেমনি এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখনই কারেন্ট ফ্লো করবে তখন এখানে ভোল্টেজ ড্রপ করবে, তার মানে প্লাস আগে এবং মাইনাস পরে, এবং এটাকে আমি লিখতে পারি কি ভি আর ওয়ান। তার মানে এখানে কি হচ্ছে প্লাস থেকে মাইনাস মানে মাইনাস ভি আর ওয়ান। আর এই ডায়োডের ক্ষেত্রে কি লিখতে পারি প্লাস থেকে মাইনাস, তার মানে এখানে কি হচ্ছে ভি ডি ওয়ান, প্লাস থেকে মাইনাস ভি ডি ওয়ান ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু কি হচ্ছে জিরো হচ্ছে। ওকে, তাহলে পরে এখানে কি হচ্ছে দেখো, ভি বি লিখলাম, ভি আর ওয়ান কত হচ্ছে আই ওয়ান ইন্টু আর ওয়ান, ভি ডি ওয়ান কত হচ্ছে আই এস ই টু দি পাওয়ার ভি এক্স বাই ভিটি, কারণ আমরা বলেছি প্রথমে যে ওয়ানকে নেগলেক্ট করে দিচ্ছি, তারপরে এক্সপোনেনশিয়াল মডেল আমরা পাবো ইকুয়াল টু জিরো। তো এবার দেখো এখান থেকে আই ওয়ানের মান যদি বের করতে যাই তবে দেখবো আই ওয়ানের মানটা পজিটিভ হচ্ছে, তবে দেখবো আই ওয়ানের মান কিন্তু পজিটিভ হচ্ছে। কত মান হবে সেটা আমি বের করছি না, শুধু দেখছি এর ডিরেকশন কী হবে। তো ডিরেকশন দেখার জন্য আমাদের দেখতে লাগবে এর মানটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। তো এখান থেকে বুঝতেই পারছো আই ওয়ানের মান কিন্তু পজিটিভ হবে, কারণ এখানে নেগেটিভ নেগেটিভ আছে, এগুলো যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এগুলো পজিটিভ হয়ে যাবে, তো আয়নের মানটা পজিটিভ হবে। তার মানে আয়নের মান পজিটিভ হবে, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা আগে যে ডিরেকশনটা ধরেছিলাম আয়নের সেটা কিন্তু সম্পূর্ণ কারেক্ট। ঠিক আছে, তার মানে আয়নের যে ডিরেকশন সেটা ডায়োডের তীরচিহ্নের ডিরেকশনের দিকেই। তার মানে আমরা ধরেছিলাম যে ডায়োডটা ছিল ফরওয়ার্ড বায়াসে, তার মানে আমাদের যে ধরাটা সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক। তাহলে এইভাবে আমরা অ্যাজাম্পশন করে 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 দেখতে পারি যে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে। এবারটা এখানে আয়নের মানটা কি করে বের করবো এটা হচ্ছে কোশ্চেন। আয়নের মানটা বের করার জন্য আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ইটারেশন প্রসেস। এটা এখানে আলোচনা করবো না, একদমই আলোচনা করবো না, কারণ এটা অন্য একটা ফিল্ডে চলে গেল। শুধুমাত্র বলে দিচ্ছি এই প্রসেসটার নাম হচ্ছে ইটারেশন প্রসেস। ইটারেশন ইটারেশন প্রসেস। ওকে, তো এর পরের লেকচারে আমি পড়াবো রিভার্স ব্রেকডাউন। আজকে পড়ালাম না সেটা, শুধু বলে রাখলাম যে পড়াবো, কিন্তু পড়াবো পরের লেকচারে, সেটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন। শুধু বলে রাখি রিভার্স ব্রেকডাউন কখন ঘটে। রিভার্স ব্রেকডাউন ঘটে যখন একটা ডায়োড রিভার্স কন্ডিশনে কাজ করে, এবং রিভার্স ব্রেকডাউনের দুটো ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, একটা হচ্ছে জেনারেল ব্রেকডাউন। সব নিয়ে আমি আলোচনা করব নেক্সট লেকচারে। টিল দেন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিওটা দেখার জন্য।